একটি গুরুতর থাই ইনজুরির কারণে বিশ্বকাপটা শেষ হয়ে গিয়েছিল লুকাস পাকেতার। কিন্তু পরবর্তী ম্যাচে নরওয়ের বিপক্ষে ব্রাজিল তার রিপ্লেসমেন্ট কিভাবে খুঁজবে? কার্লো আনচেলত্তির কাছে রয়েছে অনেকগুলো অপশনস, কিন্তু কার্লো আনচেলত্তি কাকে বেছে নিতে পারেন এই ম্যাচের জন্য, আর এই ম্যাচে রাফিনার ফেরার সম্ভাবনায় কতটুকু, চলুন জানা যাক। প্রথমত, পাকেতার যে হ্যামস্ট্রিং ইঞ্জুরিটা ধরা পড়েছে সেটা গ্রেড 2 লেভেলের, অর্থাৎ তার হ্যামস্ট্রিং ইঞ্জুরিটা সেরে উঠতে অ্যাটলিস্ট 1 মাসের মতো সময় লেগে যেতে পারে। তো ক্লিয়ারলি তার ভার্চুয়ালি এই বিশ্বকাপটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। অফিসিয়ালি যদিও সেটা সিবিএফ কনফার্ম করেনি, কিন্তু ধারণা করা হচ্ছে এক্সেপ্ট ফর ফাইনাল সে আর কোনো ম্যাচে খেলতে পারবে না। সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি তার এই বিশ্বকাপটা শেষ হয়ে গিয়েছে। ব্রাজিলের মিডফিল্ড কিন্তু কার্লো আনচেলত্তির জন্য একটা সমস্যার নাম। এই মিডফিল্ডে তিনি যথেষ্ট সংখ্যক প্লেয়ার নিয়ে যাননি। এর পরবর্তীতে যখন ওয়েজলের ইনজুরি হলো, তার এই সুযোগটা কাজে লাগিয়ে তিনি এডারসনকে দলে ডেকেছিলেন। এর মাধ্যমে তিনি মিডফিল্ডে প্লেয়ার সংখ্যা বাড়িয়েছেন। এর মূল কারণ হচ্ছে মিডফিল্ডটা তাকে প্রপার রেজাল্ট এনে দিতে পারছিল না। আমরা লাস্ট ম্যাচেও দেখতে পেয়েছি ব্রুনো গিমারেস তার পারফরমেন্স অব্যাহত রেখেছেন। এই বিশ্বকাপের 4টি অ্যাসিস্ট করে বর্তমানে সবচেয়ে সেরা প্লেয়ারদের একজন তিনি। কিন্তু তার সাথে যে দুইজন খেলছেন ক্যাসিমিরো এবং পাকেতা, তাদের পারফরমেন্স যথাযথ মানের না। প্রথমত, ক্যাসেমিরো এই বিশ্বকাপে তার পেস দিয়ে একদমই পেরে উঠছেন না। দ্বিতীয়ত, তার ট্যাকলিং অ্যাবিলিটিগুলো একদমই কাজে লাগছে না। একটার পর একটা বাজে ট্যাকেল করে ইতিমধ্যে তিনি ইয়েলো কার্ডও দেখে ফেলেছেন। পরবর্তী ম্যাচে তাকে খেলানোর রিস্কটা ব্রাজিল কত মিনিট পর্যন্ত নিতে পারবে? তাছাড়া লুকাস পাকেতার পারফরমেন্স ছিল অধারাবাহিক। কয়েকটা ম্যাচে সে দুর্দান্ত খেললেও এর পরবর্তী ম্যাচগুলোতে মিসপাস করে জাতীয় দলকে ভুগিয়েছেও। ব্রাজিল জাতীয় দলের লুকাস পাকেতার রোলটাকে আমাদের প্রথমে বুঝতে হবে। লুকাস পাকেতা অ্যাটাক এবং ডিফেন্সের মধ্যে একটা সমন্বয় সাধন করে। সে পেছনে নেমে এসে যেমন একদিক দিয়ে ডিফেন্স করে, অপর দিক দিয়ে আক্রমণে ব্রাজিলের যে মূল কাণ্ডারি সেটা ক্লিয়ারলি বলা যায়। তার থ্রু পাস এবং লং বল থেকেই কিন্তু ব্রাজিলের আক্রমণের সূত্রপাতগুলো ঘটছে। দ্বিতীয়ত, তার কম্বিনেশন প্লেটাই ব্রাজিলের মিডফিল্ডে সবচেয়ে বেশি বল জেনারেট করছে। সো এই রোলে ব্রাজিলের খেলার জন্য এই মুহূর্তে মিডফিল্ডের যে বেঞ্চ আছে সেখানে কোন কোন প্লেয়ার অ্যাভেলেবেল আছেন? প্রথমত অ্যাভেলেবেল আছেন ফাবিনহো, কিন্তু তার প্রোফাইলটা পাকেতার সাথে একদমই যায় না। ফাবিনহো ডিফেন্সিভ একজন মিডফিল্ডার, এক্সপিরিয়েন্স প্লেয়ার, বাজে সময় ব্রাজিলকে অনেক হেল্পও করতে পারেন, কিন্তু তিনি প্রবাবলি ক্যাসিমিরোর রিপ্লেসমেন্ট হিসেবেই খেলতে চলেছেন সম্পূর্ণ বিশ্বকাপ জুড়ে। এর পরবর্তীতে যাকে ডাকা হয়েছিল সেই এডারসনের খেলার স্টাইল যদি আমরা চিন্তা করি, এডারসন অনেকটা ব্যালেন্সড একজন প্লেয়ার। তার খেলার স্টাইলটা ব্রাজিল জাতীয় দলের মধ্যে স্টেবিলিটি এনে দিতে পারে, কিন্তু সেও কিন্তু অ্যাটাকিংলি খুব বেশি শক্তিশালী না। পাকেতার রোলটা যিনিই খেলবেন তাকে অ্যাটাকিংলি স্ট্রং হতে হবে এবং আক্রমণ ভাগে ব্রাজিলকে হেল্প করতে পারতে হবে। এডারসনকে যদি খেলানো হয় সেক্ষেত্রে ব্রাজিল ডিফেন্সিভ সলিডিটি পাবে, কিন্তু আক্রমণাত্মকভাবে ততটা বেশি হেল্প পাবে না। যে অপশনটা সবার মাথায় অবশ্যই আসবে সে হচ্ছে দানিয়েলো সান্তোস। ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত যতগুলো ম্যাচে খেলেছে সে কিন্তু গোল করার মাধ্যমে এটা জানিয়ে দিয়েছে তার আক্রমণের দক্ষতা কতটুকু। দ্বিতীয়ত, এই প্লেয়ারটা অত্যন্ত স্টেবল একজন প্লেয়ার। জাতীয় দলের যে মিডফিল্ড আছে এই মিডফিল্ডে যথেষ্ট স্টেবিলিটি দিতে পারে এবং মিডফিল্ডটা কন্ট্রোল করার অ্যাবিলিটি সে দেখিয়েছে। এমনকি যতগুলো ম্যাচে দানিয়েলো সান্তোস খেলেছে ব্রাজিলের হয়ে, সেই ম্যাচগুলোতে ব্রাজিলের মিডফিল্ড বেটার পারফর্ম করেছে। তার ওয়ার্ক রেটটা ভালো, তাছাড়া কম্বিনেশন তৈরি করার ক্ষেত্রে ব্রুনোর জন্য অনেক বেশি হেল্পফুল একজন প্লেয়ার হতে পারে। ডিফেন্সে হেল্প করতে পারে, ট্যাকলিং অ্যাবিলিটিও খুবই ভালো। সো অবভিয়াস চয়েস হিসেবে দানিয়েলোর কথাই আপনার মাথায় আসবে। কিন্তু দানিয়েলোকে যদি খেলানো হয় সেটাও পাকেতার লেভেলের সেই আক্রমণাত্মক ঝাঁজটা দিতে পারবে না। আবারও সেই ডাউটটা থেকেই যায়। ব্রাজিলের কাছে আর যে অপশনসগুলো রয়েছে তার মধ্যে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি অনেকটা আনএক্সপেক্টেডভাবে ঢুকে গিয়েছেন, কিন্তু লাস্ট 2 ম্যাচ ধরে কার্লো আনচেলত্তি তাকে ওই মিডফিল্ডেই খেলাচ্ছেন। লেফট সাইডের মিডফিল্ডার হিসেবে তিনি ভিনিসিয়াস জুনিয়রের সাথে একটা খুব ভালো কম্বিনেশন তৈরি করেছেন। লাস্ট ম্যাচে সেখান থেকে গোলও করেছিলেন। কার্লো আনচেলত্তি এখানে অসাধারণ ম্যান ম্যানেজমেন্টের একটা পরিচয় দিচ্ছেন। গ্যাব্রিয়েল মার্তিনেল্লির বেস্টটা বের করে আনার জন্য তাকে মিডফিল্ডে নামিয়ে এনেছেন, তবে মার্তিনেল্লির কাছ থেকে ব্রাজিল অ্যাটাকিংয়ে যে হেল্পটা পাবে ডিফেন্সে কিংবা কম্বিনেশন তৈরির ক্ষেত্রে সেই হেল্পটা পাবে না। সো এই ক্ষেত্রেও ডাউট থেকে যায়। ব্রাজিলের লাস্ট অপশন হতে পারে নেইমার জুনিয়র, কিন্তু নেইমারকেও আমার মনে হয় না কোনো ম্যাচে স্টার্ট দেওয়ার ব্যাপারে এখনও কার্লো আনচেলত্তি চিন্তা করছেন। খুব বেশি তার উপর প্রেশার তিনি তৈরি করতে চান না, খুব বেশি ফিজিক্যাল প্রেশার তাকে দিতে চান না। সো সেক্ষেত্রে মিডফিল্ডের মতো পজিশন তাকে দেওয়া হবে কিনা সেটা নিয়ে কোয়েশন রয়ে গিয়েছে। অর্থাৎ এটা ক্লিয়ার, কার্লো আনচেলত্তি অনেকটা ধোঁয়াশার মধ্যে এখানে থাকবেন, কিন্তু দিন শেষে কিন্তু কার্লো আনচেলত্তির ডিসিশন সবসময় কিন্তু স্ট্রং হয়, অনেক ক্ষেত্রে রেজাল্ট এনে দেয় এবং বেশিরভাগ ক্ষেত্রে রেজাল্ট এনে দেয়। এখানে আমার কাছে মনে হয় আপাতত 2টো অপশন ব্রাজিলের কাছে অ্যাভেলেবল রয়েছে যারা এই ম্যাচে স্টার্ট করতে পারেন। নরওয়ের ফুটবল স্টাইলটা যদি আমরা চিন্তা করি, নরওয়ের ফুটবল স্টাইলের ক্ষেত্রে তারা কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলে, স্পেসকে খুব বেশি তারা কভার করার চেষ্টা করে না, যেটা জাপান করতে পারে। টিম হিসেবে এত বেশি পরিপক্ক না, যদিও তার কাছে অসাধারণ কিছু ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট রয়েছে। সো ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট আর জাপানের সেই টিম গেমের মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে। ব্রাজিল অনেক স্পেস পাবে, অনেক ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলতে পারবে। সেক্ষেত্রে পাকেতার জায়গায় আমরা যদি মার্তিনেল্লিকে স্টার্ট করতে দেখতে পাই তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আমার কাছে মনে হয় ব্রাজিল নরওয়ের বিপক্ষে ডিফেন্সিভ ফুটবল খেলবে না, তারা সেখানে স্পেসকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে এবং ফুল অন অ্যাটাকিং ফুটবল খেলারই চেষ্টা করবে, ন্যাচারাল ফুটবল খেলার চেষ্টা করবে। সেক্ষেত্রে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির এই পজিশনে সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এই হচ্ছে ওভারঅল পাকেতার নিউজটা। রাফিনার নিউজ হচ্ছে আজকে সে
অনুশীলনে যোগ দিয়েছে, ব্রাজিলের হয়ে অনুশীলনে সে পরবর্তীতে যোগ দিবে এবং খুব তাড়াতাড়ি সে জাতীয় দলের অন্যান্য প্লেয়ারদের সাথে বল নিয়ে ট্রেনিংয়ে ফিরে আসবে। কিন্তু রাফিনাকে নিয়ে কিন্তু ডাউট রয়ে গিয়েছে, যদিও ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এখনও চিন্তা করছে যে তাকে রাউন্ড অফ 16-এ ফুলভাবেই পাওয়া যাবে। তাকে ফুল ফিটভাবে পাওয়ার সাথে সাথে ব্রাজিল তাকে স্টার্ট করাবে কিনা এই নিয়েও কিন্তু চিন্তাভাবনা চলছে। কিন্তু এত তাড়াতাড়ি একটা ইনজুরিপ্রোন প্লেয়ারকে সরাসরি স্টার্টিং 11-এ খেলানো হবে কিনা এই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যদি রাফিনা সম্পূর্ণ ফিট থাকে তাহলে রাফিনাও কিন্তু এই পাকেতার পজিশনে একটা ভালো চয়েস হতে পারে। সে কিন্তু মিডফিল্ডে খেলেছে, নাম্বার 10 রোলটাতে খুব ভালো পারফর্ম করেছে বার্সেলোনাতে, সো এটা একটা ভালো সুযোগ হতে পারে। কিন্তু রাফিনার ফিটনেসটা এত ভালো হয়েছে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। সো আমার কাছে মনে হয় রাফিনাকে যদি ইউজ করা হয় সেটা হচ্ছে বিপদের সময় কিংবা সেকেন্ড হাফে ইউজ করা হতে পারে। সেক্ষেত্রে রাফিনাকে আমরা নেক্সট ম্যাচে বেঞ্চে অবশ্যই দেখতে পাবো, কিন্তু সে স্টার্টিং করবে কিনা কিংবা ম্যাচ টাইম পাবে কিনা এটা নির্ভর করবে তার ফিটনেসের উপর। সো এই ক্ষেত্রে ক্যাসিমিরোকে শিল করার জন্য দানিলোকে খেলিয়ে ব্রাজিল মিডফিল্ডে ডিফেন্সিভ শেপে যাবে কিনা, নাকি ফুল অন অ্যাটাকিং গিয়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে খেলাবে, সেটা আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এর পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।